স্টুডেন্ট, এখন আমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি 5 নম্বর অধ্যায় থেকে একটা বড় প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে মার্ক্সবাদের মূল নীতি বা সূত্রগুলি আলোচনা করো। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমরা সাইটে দেখতে পাচ্ছ একটা সাজেশান। এই সাজেশানের দেখো তোমাদের 5 নম্বর অধ্যায় থেকে আমি এক দাগের যে প্রশ্ন আছে উদারনীতিবাদ, এটা কমপ্লিট করিয়ে দিয়েছি। 3 নম্বর যে প্রশ্ন আছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র অর্থাৎ গান্ধীবাদ সম্পর্কে যে প্রশ্ন, সেটাও কমপ্লিট করিয়ে দিয়েছে। 5 দাগের যে প্রশ্ন আছে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এটাও কমপ্লিট করিয়ে দিয়েছে। আজকে তোমাদের মার্ক্সবাদের মূল সূত্র অর্থাৎ 4 দাগের প্রশ্নটা করাবো। এরপরে তোমাদের কেবলমাত্র একটা প্রশ্ন এখান থেকে বাকি থাকবে, সেটা হচ্ছে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। এটা পরের ক্লাসে করাবো। আর তোমাদের ছোট প্রশ্ন কোনটা পড়া হচ্ছিল? ছোট প্রশ্ন 3 নম্বর অধ্যায় হচ্ছিল, সেখানে তোমাদের 3 নম্বর অধ্যায়ের আমি এসএকিউ কমপ্লিট করিয়ে দিয়ে এমসিকিউর কিছুটা করিয়েছি। মনে রাখবে তোমরা যে এই 5 নম্বর অধ্যায়ের একটা বড় প্রশ্ন যেটা বাকি আছে, এই বড় প্রশ্নটা এবং এমসিকিউ 3 নম্বর অধ্যায়ের হয়ে গেলে আমাদের কিন্তু আবার দ্বিতীয় মক টেস্ট হবে। এখন টোটাল তোমাদের স্টুডেন্ট আছে কত? তোমাদের এখন টোটাল স্টুডেন্ট আছে 37 জন। ঠিক আছে, এবারে এর আগে কিন্তু তোমাদের যত সম্ভব 26 বা 27 জন স্টুডেন্টের মধ্যে 23 জন বা 22 জন পরীক্ষাটা দিয়েছিল বা 19 জন পরীক্ষাটা দিয়েছিল। এবারে 37 জন স্টুডেন্ট আছে, তোমাদের মধ্যে কম্পিটিশান হবে তোমরা কতটা ভালো বেটার করতে পারো। তাই তোমরা কিন্তু এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও মক টেস্ট দেওয়ার জন্য। কি বললাম, একটা বড় প্রশ্ন আর বাকি আছে, এটা আলোচনা হয়ে গেলে এবং 3 নম্বর অধ্যায়ের এমসিকিউ কয়েকটা বাকি আছে, এ কটা আলোচনা হয়ে গেলে তোমাদের কিন্তু মক টেস্টটা নেওয়া হবে। আবারও 20 নম্বরের তোমাদের মক টেস্ট নেওয়া হবে 3 নম্বর এবং 5 নম্বর অধ্যায় থেকে। আজকের ক্লাসটা বুঝে নেওয়ার আগে তোমরা যারা ইউটিউবে ক্লাসটা দেখতে পাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরাও এই রকম ধরনের ক্লাস করতে পারবে। তার জন্য তোমাকে এই নম্বরটায় যোগাযোগ করতে হবে এবং মাসে এই পয়সাটা তোমাকে কিন্তু খরচ করতে হবে, অর্থাৎ 9123005218 এই নম্বরে যোগাযোগ করো। যদি অনলাইন ক্লাস করার ইচ্ছা থাকে, যদি মনে হয় যে তোমাদের ওখানে তেমন টিচার নেই বা ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করে আমাকে যদি ভালো মনে হয় তাহলে তোমরা অ্যাডমিশান নিতে পারো। তার জন্য তোমাকে মাসে 200 টাকা করে খরচ করতে হচ্ছে। সপ্তাহে এই রকম ধরনের 2টো করে ক্লাস পাবে। আদার্স কিছু স্টাডি মেটেরিয়াল পড়ার দরকার নেই। ক্লাসে যেটুকু দেয়া হবে সেটুকু পড়লেই যথেষ্ট, 100% পর্যন্ত নম্বর পেতে পারবে যদি সেগুলোকে ঠিকঠাক তুমি পড়ে ফেলো। ঠিক আছে, যাই হোক আজকের ক্লাসটায় আসা যাক। আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। ঠিক আছে, এখানে মার্ক্সবাদের অনেক সূত্র হয়। অনেক সূত্রগুলো লিখতে গেলে আমাদের তো বড় প্রশ্ন 25 বা 30 মিনিটের মধ্যে লেখা কমপ্লিট করতে হবে, 8 নম্বরের প্রশ্ন। সেই জন্য আমরা কিন্তু এখানে মেন 4টে সূত্র আলোচনা করব। সূত্র অনেক হয় মার্ক্সবাদে, আমরা মেন 4টে সূত্র আলোচনা করব। কি 4টে সূত্র? 1 নম্বর হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, 3 নম্বর হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, 4 নম্বর হচ্ছে শ্রেণী সংজ্ঞা। এই 4টে তত্ত্ব তোমরা নোটের মধ্যে পাবে। এখানে সংক্ষেপে বুঝে নাও যে এই জিনিসগুলো কি, এই সূত্রগুলো কি বলা হচ্ছে, মার্ক্সের কি কনসেপ্ট দেওয়া হচ্ছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদে কি বলা হচ্ছে জানো? দ্বন্দ্বমূলক বস্তুবাদে বলা হচ্ছে যে ধরো এখানে আমি একটা তোমাকে গাছ আঁকছি। ঠিক আছে, অতটা ভালো হচ্ছে না কিন্তু একটা গাছ আঁকলাম। ঠিক আছে, এই গাছ একসময় কি ছিল? গাছটা এরকম একটা দানা অর্থাৎ বীজ ছিল। সেই বীজ থেকে কি হলো? বীজ থেকে একসময় চারা গাছ হলো, বীজ থেকে একসময় চারা গাছ হলো, বীজ থেকে চারা গাছ এবং চারা গাছ থেকে কি হলো? বড় গাছ হলো। ঠিক আছে, এই বড় গাছে আবার বীজ হবে, বীজটা মাটিতে পড়বে, বীজটা মাটিতে পড়ে আবার চারা গাছ জন্মাবে, তার থেকে আবার বিশাল বড় গাছ জন্মাবে। অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল কথা হচ্ছে প্রতিটা বস্তুর মধ্যেই দ্বন্দ্ব বর্তমান আছে। প্রত্যেকটা বস্তুর মধ্যে কি দ্বন্দ্ব বর্তমান আছে, আর এই দ্বন্দ্ব বর্তমান আছে বলেই একটা থেকে আরেকটা নতুন জিনিসের সৃষ্টি হয়। এখানে উদাহরণ হিসাবে তোমরা দেখো, আরও এখানে বলা হচ্ছে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাধ্যমে কিন্তু নতুনের সৃষ্টি হচ্ছে। দেখো বীজ আছে, বীজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো, বীজ থেকে চারা গাছ জন্মালো, চারা গাছের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো, চারা গাছ থেকে বড় গাছ, বড় গাছ থেকে আবার বীজ, গাছটার সঙ্গে সম্পর্ক ছেড়ে গেল, নতুন গাছ জন্মাচ্ছে। তাহলে বুঝতে পারছো
এরকম মার্কস বলেছে যে মার্কসের তথ্যে বলা হয়েছে যে পুরো একটা সমাজ ব্যবস্থা একদম প্রথম থেকে আদিম সাম্যবাদী সমাজ ছিল, আদিম সাম্যবাদী সমাজে সমস্যা তৈরি হতে কি এলো, দাস সমাজ এলো, দাস সমাজের পর সামন্ত সমাজ এলো, সামন্ত সমাজের পর পুঁজিবাদী সমাজ এলো, পুঁজিবাদী সমাজের পর সমাজতন্ত্র আসবে, সেখানে কোনো শোষণ থাকবে না। এটাই মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদে বলা হচ্ছে। এবারে ঐতিহাসিক বস্তুবাদটা কী জিনিস? ঐতিহাসিক বস্তুবাদ হচ্ছে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগ। মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগটাই হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে উৎপাদিকা শক্তি আর একটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। উৎপাদিকা শক্তি কী জিনিস? শ্রমিকের শ্রম শক্তি, যন্ত্রপাতি, এইগুলো হচ্ছে উৎপাদিকা শক্তি। এবং এই আরেকটা যে উৎপাদন হচ্ছে, এই উৎপাদনকে কেন্দ্র করে মানুষে মানুষে একটা সম্পর্ক গড়ে ওঠে, এইটাকে বলা হচ্ছে উৎপাদন সম্পর্ক। অর্থাৎ একটা কোনো জিনিস তৈরি হচ্ছে, একটা বাস, ধরো একটা বাস বা একটা গাড়ি তৈরি হবে, একটা গাড়ি তৈরি হচ্ছে, একটা গাড়ি তৈরি হতে গেলে কি দরকার? তার টায়ার তৈরি করা দরকার, তার টায়ারটা যেখানে লাগানো থাকে সেই রিংটা দরকার। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাক না করে তাহলে একটা কাজ কিন্তু আটকে যাবে। সোজাভাবে তুমি বুঝে নাও যে বিয়েবাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে খাওয়ানোর, সেখানে মাংসটা হয়েছে, ডালটা হয়েছে, কিন্তু ভাতটা হয়নি, তাহলে খাবে কি? তাহলে একটা সবার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে, উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে একটা সম্পর্ক থাকতে হবে, এইটাকে বলা হচ্ছে উৎপাদন সম্পর্ক। বুঝতে পারলে? এবারে আসছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব মানে কি? ধরো একজনকে একটা প্যান্ট সেলাই করতে দেওয়া হয়েছে, জিন্সের প্যান্ট বা কোনো রকম প্যান্ট যারা কাজ করে বা সেলাই করে তাদের সেলাই করতে দেওয়া হয়েছে। একটা প্যান্ট সেলাই করতে সেই শ্রমিকটাকে দেওয়া হচ্ছে 50টা টাকা, সেই প্যান্টটা বিক্রি হচ্ছে বাজারে 500 টাকায়। কত বাড়তি থাকছে? 450 টাকা। এই 450 টাকাটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। অর্থাৎ এই একটা জিনিসের প্রকৃত যা মূল্য, উৎপাদন করলে প্রকৃত যা মূল্য হয় তার থেকে অনেক কম পরিমাণে মূল্য কিন্তু শ্রমিক পেয়ে থাকে। আর এই যে বাড়তি যে মূল্যটা, ধরো একটা জিনিসের দাম হচ্ছে কত? একটা জিনিসের দাম, অরিজিনাল দাম হচ্ছে তোমার 300 টাকা, শ্রমিককে দেওয়া হচ্ছে কত? 100 টাকা, বিয়োগ করলে কত আসছে? 200 টাকা। এই 200টা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। এবার বলছে শ্রেণী সংগ্রাম। শ্রেণী সংগ্রাম কি? মার্কস বলেছেন এখানে শ্রেণী সংগ্রামটা এবার তোমাদের বুঝতে হবে। মার্কস বলছে যে মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। আর এখানে মার্কস প্রধানত দুটো শ্রেণীর কথা বলেছেন। এই যে তোমাদের প্রথমে নাম বললাম, দাস সমাজ এলো, দাস সমাজেও দুটো শ্রেণী থাকবে। কি শ্রেণী থাকবে? একটা দাস মালিক আর একটা দাস। তারপরে কি? পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজেও দুজন থাকবে, দাস সমাজের পরে সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজের পরে পুঁজিবাদী। সামন্ততান্ত্রিক সমাজেও দুটো শ্রেণী, একটা হচ্ছে সামন্ত প্রভু আর একটা হচ্ছে মানে কৃতদাস বলতে পারো আর কি, বা সাধারণ কৃষক। এই যে ব্যাপারটা মার্কস বলছেন প্রত্যেকটা সমাজে দুটো শ্রেণী থাকবে, একটা হচ্ছে শোষক শ্রেণী যারা শোষণ করবে, আর একটা শোষিত শ্রেণী অর্থাৎ যারা শোষিত হবে। মার্কস বলছে শেষ পর্যায়ে কিন্তু এই শোষণের অবসান ঘটবে সমাজবাদ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, তখন সমস্ত ক্ষমতা সাধারণ মানুষের হাতে চলে যাবে। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। যেখানে 4টে পয়েন্ট তোমাদের লিখতে হবে, তোমরা মনে রাখবে বড় প্রশ্ন কিন্তু তোমাদের 25 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে লেখা অভ্যাস করতে হবে, না হলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কোনো রকম উপায় নেই। বেকার বাড়তি খুব বড় বড় নোট লিখলেও হবে না, খুব ছোট জিনিস লিখলেও হবে না। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। আর তোমাদের শেষে একটা কথা বলার, তোমরা যখন পড়তে বসবে শরীর এবং মন দুটোকে এক জায়গায় যখন থাকবে তখনই পড়তে বসো, কারণ না হলে পড়ায় কিন্তু কোনো রকম মনোযোগ থাকবে না। কারণ সারাদিন ঘুরে যখন খুব রাত হয়ে যাবে তখন পড়তে বসলেও যেমন মন লাগবে না, কারণ তখন তোমার মন থাকলেও শরীর কিন্তু চাইছে না পড়তে। আবার যখন পড়তে বসছো তখন তো সেখানে মন নেই, মনটা চারপাশে ঘুরছে, সারাদিন কি করেছে, এরকম করলে হবে না। তুমি আধা ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো, শরীর এবং মন এক জায়গায় রেখে পড়তে বসো। এই ছিল আজকের ক্লাস। চলো আজকের নোটটা দেখে নাও।
এবং যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তাহলে তোমরা নোটটা বুঝে নাও। প্রশ্নটা কী ছিল দেখো, মার্ক্সবাদের মূল নীতি বা সূত্রগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে, সেখানে কি লিখবে দেখো, মার্ক্সবাদ কি? এই প্রসঙ্গে এমিল বার্নাস বলেছেন, মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্পর্কে সাধারণ তত্ত্ব। কি বললাম? এই প্রসঙ্গে এমিল বার্নাস বলেছেন মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্পর্কে সাধারণ তত্ত্ব। তারপরে কি দেখো, কার্ল মার্ক্সের নাম অনুসারে এই তত্ত্বের নামকরণ হয়েছে মার্ক্সবাদ। মার্ক্সবাদের মূল সূত্র, প্রথম সূত্র হচ্ছে দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। বস্তু জগৎ হলো গতিশীল ও সদা পরিবর্তনশীল। প্রকৃতির মধ্যে অন্তর্নিহিত স্ববিরোধ বর্তমান। বস্তুর এই অন্তর্নিহিত স্ববিরোধের ফলে বস্তু জগতের পরিবর্তন ঘটে। মার্ক্স দ্বন্দ্বমূলক বস্তুবাদের তিনটি মূল সূত্রের কথা বলেছেন। বৈপরীত্যের মধ্যে ঐক্য সংগ্রাম। এই নীতি অনুসারে সকল কিছুর মধ্যে দুটি বিপরীত শক্তির অবস্থান দেখা যায়। কি বলা হচ্ছে? যা বর্তমান আছে তাকে বলে থিসিস বা বাদ। এই বাদের মধ্যে বিপরীত শক্তি জন্ম নেয়, একে বলে অ্যান্টিথিসিস বা প্রতিবাদ। একসময় একসাথে অবস্থান করলেও এদের মধ্যে সংঘাতের ফলে সৃষ্টি হয় সিনথেসিস বা সংবাদ। এর ফলে নতুনের জন্ম হয়। 2 নম্বর দেখো, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। মার্ক্স বলেছেন এই পরিবর্তন কখনো ধীর গতিতে আসে, আবার কখনো দ্রুত গতিতে উল্লম্ফনের মাধ্যমে আসে। 3 নম্বর দেখো, নেতির নেতিকরণ। মার্ক্স বলেছেন এই নেতিকরণের ফলে পুরাতন বাতিল হয়ে যায় এবং নতুন জন্ম লাভ করে। মার্ক্স বলেছেন নতুনের আবির্ভাব হলো নেতির নেতিকরণ বা অস্বীকৃতির অস্বীকৃতি। দ্বিতীয় সূত্র হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। স্তালিন বলেছেন মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ আর অন্য কিছু নয়, সমাজ জীবনে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিসমূহের প্রয়োগ। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হলো বস্তুকে কেন্দ্র করে সমাজের পরিবর্তন ঘটে। বস্তুকে কেন্দ্র করে ইতিহাস এগিয়ে চলে। বস্তু বলতে বোঝায় সমাজের উৎপাদন ব্যবস্থা। এই উৎপাদন ব্যবস্থা বা উৎপাদন পদ্ধতির ওপর সমাজের উপরিকাঠামো গড়ে ওঠে। উৎপাদন পদ্ধতির দুটি দিক আছে, উৎপাদিকা শক্তি ও উৎপাদন সম্পর্ক। উৎপাদিকা শক্তি বলতে বোঝায় শ্রমিকের শ্রমশক্তি, যন্ত্রপাতি ইত্যাদি। অন্যদিকে উৎপাদন সম্পর্ক হলো উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষে মানুষে যে সম্পর্ক। মার্ক্স বলেছেন উৎপাদন সম্পর্ক ও উৎপাদিকা শক্তির মধ্যে সম্পর্ক বজায় থাকলে উৎপাদন কাজ চলতে পারে। পরের পয়েন্ট হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। মার্ক্সের এই তত্ত্ব অনুযায়ী বলা যায় শ্রমিকরা শ্রম বিক্রি করে যা উৎপাদন করে সেই মূল্যের সামান্য অংশ মজুরি হিসাবে পায়, আর বাকি যে মূল্য দেওয়া হয় না তাকে উদ্বৃত্ত মূল্য বলে। যেমন এক শ্রমিক কাজ করে 500 টাকার জিনিস তৈরি করলো কিন্তু মজুরি পেল 200 টাকা। এখানে উদ্বৃত্ত মূল্য কত? 500 বিয়োগ 200 অর্থাৎ 300 টাকা, কারণ সে 300 টাকাটা পাচ্ছে না। পরের পয়েন্ট, শ্রেণী সংগ্রামের তত্ত্ব। মার্ক্স বলেছেন কয়রেফ হবে এটা? মার্ক্স বলেছেন মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্ক্স প্রধানত দুটি শ্রেণীর কথা বলেছেন, শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। এখানে প্রধানত মালিক শ্রেণী শোষণ করে এবং শ্রমিক শ্রেণী শোষিত হয়। তবে মার্ক্সের মতে এই শোষণের অবসান ঘটবে এবং সাধারণ সর্বহারা শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করবে। সাধারণ সর্বহারা শ্রেণী কি? রাষ্ট্রের ক্ষমতা দখল করবে। উপসংহার কি বলা হচ্ছে দেখো, উপরিক্ত নীতিগুলি
মার্কসের সম্পূর্ণ মৌলিক ও অভিনব চিন্তার ফসল নয়। মার্কসের কৃতিত্ব হল দ্বন্দ্বগুলিকে বাস্তবে বৈজ্ঞানিক ভিত্তির ওপর স্থাপন করা। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে তোমরা জানাবে।